আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতে 2.2 এর বাকি অঙ্কগুলোর সমাধান করবো ইনশাল্লাহ। আশা করি সবাই সাথে থাকবে। তো আমরা 1 থেকে 4 এর আগে আলোচনা করেছি, আজকে 5 থেকে 7 আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে 5 নাম্বার প্রশ্নটা এরকম, 5 নাম্বার প্রশ্নটা হলো বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি যে আমরা ফর্মুলা জানি সেটা ব্যবহার করবো এখানে। তাহলে আমরা প্রথমত চক্রবৃদ্ধি মূলধন বের করে দেবো। 5 নাম্বার আমরা জানি C is equal P1 plus R whole to the power n। এখানে P মূলধন 10,000 টাকা, তারপর টাইম n, নাম্বার অফ ইয়ার্স কত বছর, 2 বছর, তারপর রেট অফ ইন্টারেস্ট 8.50%। তাহলে এটাকে আমরা লিখব 8.5, শূন্য লেখা দরকার নাই, 100। তাহলে আমাদের নির্ণয় করতে হবে, অতএব সি ইজ ইকুয়াল হোয়াট, চক্রবৃদ্ধি মূল অথবা মূলধন। এরপর বলেছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূল থেকে আমরা যদি মূলধনটা বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আল্লাহর নামে শুরু করলাম। পি কত, 10,000, তারপর 1 যোগ আর এর মান কত, 8.5 ভাগ 100 পাওয়ার কত, এন এর মান 2। তাহলে 10,000, তারপর এটাকে লসাগু করলে 100 লসাগু হয়, যোগ করে দিব। তাহলে কত হবে, 100কে 100 যোগ 8.5 হোল টু দি পাওয়ার 2। তাহলে 10,000। তারপরে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি 100 আর হলো 8.5 যোগ করি তাহলে কত হবে, 108.5, পাওয়ার কত আছে, 2। তাহলে আমাদের 2 বার লিখতে হবে। তাহলে আমরা লিখব 108.5 ভাগ 100, তারপর 108.5 ভাগ 100। এবার এটা আমরা সমাধান করব, তার আগে শূন্যগুলো কেটে দিই। 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4, উপরে নিচে শূন্য কেটে দিলাম। তো বাকিটা তাহলে আমরা এখন গুণ করব। 108.5 ইন্টু 108.5 গুণ করে ফেলো। 108.5 ইন্টু 108.5, তাহলে আসলো 11,772.25, 11,772.25 টাকা। এটা একটা আমাদের উত্তর। আর একটা উত্তর নির্ণয় করতে হবে, সেটা হলো মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি, সি মাইনাস পি। তাহলে সি এর মান হচ্ছে
11,772.25 বিয়োগ কত 10,000, এত টাকা। তাহলে আমরা এখন পাবো 1,772.25, এটাই উত্তর। তাহলে আমাদের 5 নাম্বারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে কঠিন কিছু নাই, কথার কোনো মারপ্যাচও নাই, জাস্ট ইনফরমেশন দেওয়া আছে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সেটা বের করবো, এটা একটা উত্তর। আর চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি এখানে কি আছে, সুদ এবং আসল দুটোই আছে। এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে কি পাবো, সুদ, মুনাফাটা পাবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন আমরা দেখব 6 নাম্বার। তাহলে তার আগে আমি এটি ক্লিন করে ফেলি, তোমরা 6 নাম্বারটা পড়তে থাকো। তাহলে পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, ডাইরেক্ট আর দিলাম না, তোমরা এটা সবাই জানো। আচ্ছা, ডায়লগ হোক আর না হোক সেটা বাদ, আমাদের পড়ালেখা করতে হবে, এটাই হলো আসল কথা। তাহলে আমাদের 5 নাম্বার হয়ে গেল, এবার 6 নাম্বার। 6 নাম্বারে বলা আছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার এখানে কিন্তু ফিক্সড করে দিয়েছে যে 1025 জন। তাহলে আমরা আর ধরবো 1025। ঠিক আছে, হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আচ্ছা, তাহলে এটাও খুবই সহজ। তাহলে আমরা কি করব, এই সূত্রটাই ব্যবহার করব 6 নাম্বারের জন্য। আমরা জানি, তোমরাও কিন্তু জানো এটা, C is equal P1 plus R whole to the power n। এখানে ইনফরমেশনগুলো আমাদের লিখে দিয়ে রাখি, তাহলে হবে এখানে P মানে মোট যে জনসংখ্যা ছিল প্রাথমিক অবস্থায়, এটাই আমাদের এখানে মূলধন প্রিন্সিপাল। তাহলে 64 লক্ষ, তাই না? তাহলে 1 2 3 4 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এত। এটা কিন্তু এবার টাকা নয়, জন, এত জন। এরপর এটাও মানে জনসংখ্যা বৃদ্ধিটাও কিন্তু চক্রাকারে হচ্ছে, হ্যাঁ, চক্রবৃদ্ধি। ঠিক আছে, এরপর হলো হার দেওয়া আছে। তাহলে এটা কত হবে বলেছে, তারা বলে দিয়েছে যে 1025 জন। সো আমাদের করার কিছু নাই, এটা উল্লেখ করে দিয়েছে। এরপর তোমরা মনে করতে পারো স্যার রেট তো অলওয়েজ 100 হিসাব করেছি, এখন 1000 হলো কেন? কারণ এখানে বলে দেওয়া আছে, এটাই উত্তর। আচ্ছা, এরপর আর কি দেওয়া আছে? টাইম এন দেওয়া আছে 2 বছর। 2 বছর পরে তার কি হবে? জনসংখ্যা, অর্থাৎ C is equal পার্ট। তাহলে আমরা এখন মান বসিয়ে দিব। P এর মান 64 লক্ষ, 5টা শূন্য 1, তারপর উপরে হবে 25 আর নিচে হবে 1000, পাওয়ার কত? 2। 1 2 3 4 5, তারপর এখানে কত আসে? 1000 লসাগু, তাহলে 1000 যোগ 25, উপরে হলো পাওয়ার 2। তাহলে এটা বারবার ব্যাখ্যা করার দরকার নাই। আমরা এখন কি করব, 2 বার যেহেতু আছে 2 বার লিখব। তাহলে 1000 কত? 25 ভাগ 1000 ইন্টু 1000, 25 ভাগ 1000। কেউ যদি এই লেখালেখি ঝামেলা না যায় তাহলে একবারে ক্যালকুলেটরে করে দিবা, তাও হবে, নো প্রবলেম। তাহলে এখানে কয়টা? 3টা 6টা, এখানে কয়টা? 5টা। তাহলে
1 2 3 4 5টা বাদ দিলাম, 1 2 3 4 5, 5টা চলে গেল। এই যে একটা শুধু 10 আছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা গুণ করে দিব, তারপর 10 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে হচ্ছে উপরে 64, শুধু 64, হ্যাঁ, 64 ইন্টু 1025 ইন্টু 1025 ভাগ 10, হ্যাঁ হয়ে গেছে। তারপর কত, 67 লক্ষ 24,000, 24,000 এত জন। তাহলে 2 বছর পরে ওই জনপদের জনসংখ্যা কত হবে? ছিল 64 লক্ষ, হলো কত, 67 লক্ষ 24,000, ঠিক আছে। তাহলে ওই শহরের মোট জনসংখ্যা কিন্তু এখন এটাই হলো চক্রবৃদ্ধি যে মূলধনের সূত্র, সেটা অনুযায়ী করলাম। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক বাকি আছে তোমাদের এই অধ্যায়ের, সেটা হলো 7 নাম্বার। তো 7 নাম্বারটা তোমরা সবাই পড়ে দেখো। 7 নাম্বার কি বলেছে? সাত নাম্বারের মধ্যে একটু প্যাচ আছে, এটা বুঝতে হবে। তাহলে আমাদের দেখতে দেখতে 2.2 অধ্যায়টা শেষ হয়ে গেল। এরপরে অন্য ক্লাসের অনুশীলনী ধরবে ইনশাল্লাহ, তোমাদের আপাতত এরকম থাকবে। এরপর বাকি অধ্যায়গুলো করবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে। 7 নাম্বার, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, আর দেওয়া আছে 8%, 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর, মানে 5,000 টাকা হলো এখানে মূলধন পি, প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। তাহলে প্রত্যেক বছর শেষে 2,000 টাকা সেই সুদ আসল যা হয় সেখান থেকে সে 2,000 টাকা করে ঋণ পরিশোধ করে। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, 1 বছরের জন্য হিসাব করব। 1 বছর শেষে কি 2,000 টাকা তাকে দিতে হবে। তো আমরা প্রথম ক্ষেত্রে প্রথম বছরেরটা হিসাব করি আগে। 7 নাম্বার, তো প্রথম বছরে, হ্যাঁ, প্রথম বছরে কি আমরা কি জানি? তো প্রথম বছরে যেটা বাড়বে সেটা হলো কি, P1 প্লাস আর এন। তাহলে এখানে আমরা ইনফরমেশনটা কি পেলাম? পি কত? পি হলো 5,000 টাকা, 5,000। আর রেট কত ছিল, কত পার্সেন্ট? 8%। তাহলে এটা আমরা লিখতে পারবো 8/100। তারপর আচ্ছা, আমরা এটাকে একটা জিনিস করতে পারি যে প্রথম ক্ষেত্রে মূলধন কিন্তু এটা ছিল, এটাই ঋণটা যেটা নিয়েছে এটাই মূলধন আমরা হিসাব করতে পারি। আচ্ছা, এরপর আর কি এখানে N1 মানে প্রথম বছর, এক বছর, হ্যাঁ, 1 বছর শেষে। তাহলে N এর মান কত? 1। তো আমরা এটাকে C1 লিখতে পারি, এটাকে P1 লিখতে পারি, আর এটাকে N1 লিখতে পারি। আর রেট তো একই, এটাকে 1 দেওয়ার দরকার নাই। তাহলে দেখি 1 বছর শেষে তার যে মূলধনটা, তার যে ঋণটা ছিল, এটা চক্রাকারে বৃদ্ধি পেয়ে সুদ আসলে কত টাকা হয় এটা আমরা বের করবো এখন। তাহলে প্রথম বছরে যেই ঋণটা নিয়েছিল 5,000, এটা 5,000ই বসবে। তারপর কি 1 যোগ আর কত এখানে 8%, তাহলে 8/100। আর 1 বছর, প্রথম বছর মানে 1 বছরে আর কি, 1 বছর শেষে আমরা এটা হিসাব করতেছি। তাহলে 5,000 এখানে কত আসে? এখানে আসে তোমার, আচ্ছা, এক তো পাওয়ার মানে একই, দরকার নাই, না দিলেও চলে। তাহলে কত হবে? 100 যোগ 8, ঠিক আছে, 5,000
তাহলে 108 ভাগ 100, শূন্য শূন্য কেটে দাও। তাহলে 50 আর 108 গুণ করে দাও। 50 গুণ 108, 5400, 5400 টাকা। আচ্ছা, তাহলে এবার কি তার বছর শেষে মোট যে সুদ এবং আসল সেটা মিলে কত হলো? 5400। ঠিক আছে, 5000 টাকা নিয়েছিল, আরও 400 টাকা এক্সট্রা থেকে কি সুদ দিতে হচ্ছে। এখন এই টাকাটা থেকে সে কী করবে? মোটের উপর 2000 টাকা পরিশোধ করবে। তাহলে প্রথম বছর শেষে তার ঋণের পরিমাণ, অতএব এক বছর শেষে বা প্রথম বছর শেষে তার ঋণের পরিমাণ কত হবে? ঋণের পরিমাণ হবে এই যে 5400, এখান থেকে 2000 টাকা বাদ, এটা সে দিয়ে দিবে। অবশিষ্ট থাকলো কত? 2000 গেলে কত? 3400 টাকা থাকে। ঠিক আছে, এটা হলো প্রথম বছর শেষে 2000 টাকা পরিশোধ করার পর এই টাকাটা এখন অবশিষ্ট থাকলো। এটা হলো তার এবার দ্বিতীয় বছরের মূলধন এইটা। ঠিক আছে, তারা এটা হলো ঋণ। আচ্ছা, আমরা এখানে বাকি অঙ্কটা করে ফেলি। এবার আসো দ্বিতীয় বছরের ক্ষেত্রে। হ্যাঁ, দ্বিতীয় বছরের বিষয়টা কি দাঁড়ায়? দ্বিতীয় বছরে, ঠিক আছে, দ্বিতীয় বছরে কি হবে? এখন মানে এটার ক্ষেত্রে আমরা কি করব? আবার চক্রবৃদ্ধি যে মূল আছে সেটা বের করব। তাহলে C2 ইজ ইকুয়াল P2 1 প্লাস R হোল টু দি পাওয়ার n2। এখন খেয়াল করো একটা জিনিস, এখানে আমরা P2 মানে কোনটা ধরবো? P2 মানে 2000 টাকা পরিশোধ করার পর যা অবশিষ্ট আছে সেটা। তাহলে কত হবে? 3400 টাকা। তারপর N2 মানে এটাও এক বছর, দ্বিতীয় বছরের ক্ষেত্রে, কিন্তু দ্বিতীয় বছর মানে কি এক বছর। আচ্ছা, এরপর আর কি রেট তো আগেরটাই আছে, এই যে রেট আগেরটাই থাকবে 8 ভাগ 100। ঠিক আছে, এখন আমরা এটা C2 দেখব। C2 আগে বের করি। হ্যাঁ, C2 আগে বের করি, তারপর অবশিষ্ট কত থাকে সেটা আমরা খেয়াল করব। তাহলে এটা এখন তার মূলধন P2 এটা দাঁড়াবো। আচ্ছা, মানে এখানকার C1 বের করছি, তারপর বিয়োগ করে যা পাইছি সেটা হলো অবশিষ্ট মূলধন। আচ্ছা, এবার আমরা এখানে মান বসাই। তাহলে P2 এর মান কত? 3400। মার্কার শুকায় গেল। 3400 1 প্লাস আর মানে কত? 8 ভাগ 100। এবারও কি এক বছর। তাহলে 3400 এক লেখার দরকার নাই, তাহলে 100 যোগ 8, তাহলে কত আসছে? 3400 ইন্টু 108 ভাগ 100, দুটো শূন্য বাদ। তাহলে এবার 34 ইন্টু 108, তাহলে 34 ইন্টু 108 ইজ ইকুয়াল 3672 টাকা। ঠিক আছে, 3672 টাকা পেলাম আমরা। এবার এই যে দ্বিতীয় বছরে তার পরিশোধ করার পর যে টাকাটা ছিল, এটার উপর আবার কি আসছে? সুদ আসল হয়ে বেড়ে এত টাকা আসছে। মানে ব্যাংক মানুষকে কীভাবে ফকির করে। ঠিক আছে, তাহলে কত হলো দেখো, এখানে ছিল 3400, এখানে হইলো কত? 3672 টাকা।
এখন এখান থেকে কি করবে, আবারও সে 2,000 টাকা পরিশোধ করবে। করার পর যা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার লেখো দ্বিতীয় বছর শেষে, মানে ঋণ পরিশোধ করার পর কিন্তু শেষে অবশিষ্ট ঋণ, অবশিষ্ট ঋণের পরিমাণ, অবশিষ্ট ঋণ সমান কি হবে, এই যে ৩৬৭২ থেকে ২,০০০ করে পরিশোধ করার শর্ত ছিল, ২,০০০ মাইনাস করো, তাহলে ২,০০০ মাইনাস করলে কত হবে, ৩,০০০ থেকে ২,০০০ গেলে কত, ১,০০০, ১,৬৭২ টাকা। এটা হলো আমাদের উত্তর, এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে আশা করি সবাই ভালো থাকবে, আবার ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।